সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। চলচ্চিত্র সংশ্লিষ্ট কলাকুশলী এবং তারকাদের কর্মজীবন নিয়ে এই অনুষ্ঠান। চিত্রগ্রাহক হিসেবে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন তিনি প্রতিটি ক্ষেত্রে। আমরা বলছি আনোয়ার হোসেনের কথা। স্থির অথবা চলচ্চিত্র উভয় ক্ষেত্রে আন্তর্জাতিক খ্যাতিপ্রাপ্ত আনোয়ার হোসেনকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। গলা ধরে ওষুধ জানে কে, তাড়াতাড়ি একটু বাঘাতে তুলে নেতে। গলা ধরে ওষুধ জানে কে, তাড়াতাড়ি একটু বাঘাতে তুলে নেবে। উড়ে বাচ্চা কপাল বন্ধ, ফুল পাল্টাও নেগো ছন্দ, পারবে না গো বাঁচতে আর, ওরে বাবা বিধি বাম। আলো ছায়ার মায়াজালে প্রতিটি ফ্রেমে তিনি আঁকেন বোধের ছবি। স্থির চিত্রে সৃজনী ভাবনার জন্য তিনি ততক্ষণে আন্তর্জাতিকভাবে সুখ্যাতি পেয়েছেন এবং ক্রমাগত তিনি পেয়ে চলেছেন সুনাম এবং খ্যাতি তার বিভিন্ন কাজের জন্য। আমরা বলছি আনোয়ার হোসেনের কথা। 1974 সালে পুনা ফিল্ম অ্যান্ড টিভি ইনস্টিটিউটে তিনি ভর্তি হন চিত্রগ্রহণের উপর ডিপ্লোমা নেওয়ার জন্য। আমরা জানতে চাইব, স্থির চিত্রে কাজ করেছেন, চলচ্চিত্রের চিত্রগ্রহণের প্রতি আগ্রহী হলেন কেন? প্রথমে আমার ইচ্ছে ছিল ছবি আঁকার। ছবি না আঁকতে না পারার বেদনাটা সঞ্চারিত হয় স্থির চিত্র তোলার জন্যে। ডিসিসিভ মোমেন্ট বা তাৎক্ষণিক ফ্রেম, যে ধরে রাখা যে আধুনিক ক্ষমতাটা, এবং সেই সময়ে আমরা বাংলাদেশ চলচ্চিত্র আন্দোলনের সাথে একটু জড়িত হই এবং তখন অনুভব করি যে চলমান চিত্রের কি একটা ক্ষমতা। আমি স্থপতি হওয়া সত্ত্বেও যেটুকু ছবি তোলা শিখেছি, এটাকে যদি চলচ্চিত্রায়নের বা চিত্রগ্রাহকের প্রশিক্ষণ নিয়ে দেশের জন্য কিছু করা যায়। 1979 সাল মুক্তি পেল সরকারি অনুদানে মশিউদ্দিন শাকের এবং শেখ নিয়ামত আলী পরিচালিত সূর্য দীঘল বাড়ি। আবু ইসাকের উপন্যাস অবলম্বনে এই ছবিটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে দেশে এবং বিদেশে আলোড়ন উঠল। দৃষ্টি কাড়ল ছবিটির চিত্রগ্রহণের কাজও। আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, এতদিন স্থির চিত্র নিয়ে কাজ করেছেন, এবার চলচ্চিত্র চলমান চিত্র নিয়ে কাজ করলেন, এই দুইয়ের মধ্যে একটু পার্থক্য কিংবা কি সুবিধা অসুবিধা হয়েছে সে ব্যাপারে আমরা জানতে চাইব। সূর্য দীঘল বাড়ি আমার জীবনে বড় পাওনা ছিল। তো মাধ্যম হিসেবে আমার কাছে মনে হয় যে প্রতিটা চলচ্চিত্রের যদি 500-1000 ফ্রেম শট থাকে, যেগুলো নিয়ে সিকোয়েন্স তৈরি হয়, প্রত্যেকটা শটে বোধহয় কোনো একটা মুহূর্ত আছে বা একটা ফ্রেম আছে যেটা 24 ফ্রেমে 1 সেকেন্ডে 24 ফ্রেম চলে। একটা ফ্রেম পাওয়ার কথা, যেটা একটা শুদ্ধ স্থির চিত্র বা একটা শুদ্ধ পেন্টিং এর মতন। তো ওই অর্থে স্থির চিত্রের প্রতি ভালোবাসা থাকাতে এবং পুনর প্রশিক্ষণের ফলে ওই ফ্রেমগুলোই সঞ্চারিত হয়েছে চিত্রনাট্য অনুযায়ী। ওই ফ্রেমগুলোই সঞ্চারিত হয়েছে 1000 শটে। রাতে ঘুমায় আসছিল, আমি ঘুমানোর আগে একটা পান মুখে দিছি, আটকা হুনি দফর দফর করে সালের উপর সাক্কা পড়তাছে, অনেক অনেক কথাবার্তা। আমি কি ওরে ডাক না দিয়া ঘরের বাইরে গেছি, গিয়া দেখি দুইজনে কাইতে লাইকা পাঁচটা করতেছে। পরে পরে আর কি কথাবার্তা বাবা কষ্ট শুনছি। মানুষটারে তুমি চিনবার পারছো? হ্যাঁ। তবে তোমার লোকে পরে আলাপ করুন নেশাছি। কি কর লেদু কি কইল? প্রথম ছবি সূর্য দীঘল বাড়ির চলচ্চিত্রায়নের স্বীকৃতির জন্য 1979 সালে শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক সাদা কালো বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আনোয়ার হোসেন। প্রথম ছবিতেই এই স্বীকৃতি, আপনার অনুভূতি কেমন ছিল?
অনুভূতি অনেকটা ভালোবাসার পূর্ণতার তৃপ্তির মতো। পুরস্কারটা বড় কথা নয়, পুরস্কার নিয়ে আমরা বেশি মাতামাতি করি, এটা একটু অসুবিধা। মানে মানসিক তৃপ্তি পাওয়াটা এবং এই তৃপ্তিটা বা চলচ্চিত্রে আমরা সুজীব বাড়িতে যে কথাটা বলতে চাচ্ছি ওটা কতদূর সঞ্চারিত হয়েছে আমাদের মধ্যে, আমাদের জনগণের মধ্যে বা চলচ্চিত্র দর্শকদের মধ্যে বা পৃথিবীর কাছে, এটাই আসল কথা। 1980 সাল মুক্তি পেল সরকারি অনুদানে বাদল রহমান পরিচালিত এমিলের গোয়েন্দা বাহিনী। শিশুতো সেই ছবিটির চিত্রগ্রহণের জন্য, রঙিন চিত্রগ্রহণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আবার পুরস্কৃত হলেন আনোয়ার হোসেন। প্রথমবার সাদা কালো ছবির জন্য পুরস্কৃত হয়েছেন, দ্বিতীয়বার রঙিন ছবির জন্য। সাদা কালো এবং রঙিন ছবি এই দুটি চলচ্চিত্র গ্রহণের ক্ষেত্রে কোনো পার্থক্য থাকলে আমাদেরকে জানাবেন। সুবিধা অসুবিধার কথাও আমরা জানতে চাই এবং জানতে চাই কোনটির প্রতি আপনার দুর্বলতা বেশি। পার্থক্যটা খুব মিষ্টি আর খুব বেদনাদায়ক। সূর্যদিগল বাড়ির মতো যে স্ক্রিপ্ট, গ্রামের জীবন বা সংগ্রামী জীবন, এই জাতীয় স্ক্রিপ্ট বা এই জাতীয় বিষয়বস্তু সাদা কালোতে ভাল লাগে প্রায়শই। তার কারণ যে এটা সিম্পলিফাইড হয়ে যায়, অর্থাৎ রঙের পীড়াটা বা রঙের আকর্ষণটা থাকে না, এবং এর ফলে সাদা কালোতে এসে যে বক্তব্যটা খুব সহজ হয়ে আসে। এবং এমিলের গোয়েন্দা বাহিনী যেহেতু বাচ্চাদের নিয়ে ছবি, এতগুলো শিশু এবং কিশোর দৌড়ে বেড়াচ্ছে, চোর ধরার চেষ্টা করছে, তার সাথে রংটা যায়, তাদের যে সেই মজাটার সাথে বা তাদের এই বাল্যকালের সংগ্রামের সাথে বা অ্যাডভেঞ্চারের সাথে রংটা যায়। আমার যেটা সমস্যা হয়েছিল যে একই সাথে দুটো প্যারালাল কাজ হয়েছে, অর্থাৎ আজকে 3 দিন হয়তো সূর্যদিগল বাড়ির কাজ করছি, তারপরে 3 দিন রঙিন কাজ করছি, তো এটা একটু সমস্যা। কিন্তু অভ্যাসটা বোধহয় এসছে বা চর্চাটা এসছে দীর্ঘদিন স্থির চিত্র তোলার জন্য। আচ্ছা, তোরটাকে দ্রুত করে সবাই মারবে? না না, কিচ্ছু করবো না, খুব আদর করবো আর বলবো আর কোনোদিন চুরি করবি। সাদা কালো অথবা রঙিন, কোন মাধ্যমটির প্রতি আপনার দুর্বলতা বেশি চলচ্চিত্রায়নের ক্ষেত্রে? আমার চলচ্চিত্রায়নের ক্ষেত্রে বা চিত্রগ্রাহক হিসেবে সাদা কালোটাকে আমি পছন্দ করি বেশি। তার কারণ সাদা কালোটা বেশি শুদ্ধ। 1983 সাল মুক্তি পেল সিবি জামান পরিচালিত সাদা কালো ছবি পুরস্কার। এমিলের গোয়েন্দা বাহিনীর পর আরও একটি শিশুতোষ ছবি। এই ছবিটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সাদা কালো শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র গ্রাহক হিসেবে পুরস্কার পেলেন আনোয়ার হোসেন। এতদিন চিত্রগ্রাহক হিসেবে আপনি কাজ করেছেন বাদল রহমান, শেখ নিয়ামত আলী, মশিউদ্দিন শাকেরের সঙ্গে। এই প্রথম কাজ করলেন মূলধারা অর্থাৎ বাণিজ্যিক ধারায় সিবি জামানের সঙ্গে। এই দুই ধারার কাজ করার মধ্যে কোনো পার্থক্য আপনি লক্ষ্য করেছেন কি? পার্থক্য লক্ষ্য করেছি, আর পুরস্কার চলচ্চিত্রটা আমি ঠিক মূল ধারায় ধরবো না, এটা একটু মাঝারি ধারা বলা যেতে পারে। আর এটার ইউনিট যেটা ছিল জামান সাহেব, তারপর সত্য সাহা, এই ইউনিটের মধ্যে প্রচন্ড একটা ডিসিপ্লিন ছিল, যার ফলে আমার চিত্রনাট্য ছিল সৈয়দ শামসুল হকের, যার ফলে আমার পক্ষে অনেকটা সম্ভব হয়েছে ভালো কাজ করার। তোর মোটর সাইকেল আমি খারাপ করছিলাম, সেই মোটর সাইকেল কেমনে করে আমার কাছে এলো জানি না। রঙের কথা আমার, ক্ষতির কথা আমার, অথচ তুই আমারে বাঁচাইতে গিয়া তুই তোর পা হারাইলি। তাতে কি বাদশা, পা হারিয়েছি, বন্ধু তো পেয়েছি। 1984 সাল মুক্তি পেল কাজল আরিফিন পরিচালিত সুরুজ মিয়া। এবার ভিন্ন ধারার ছবি, কিন্তু অভিনয় করলেন মূল ধারার শিল্পীবৃন্দ। কাজল আরিফিনের সুরুজ মিয়া, আপনার অভিজ্ঞতা জানতে চাই। আমার অভিজ্ঞতা অনেকটা ভালোবাসা, ঘৃণা বা সুখ দুঃখের সংমিশ্রণের মতো। এই চলচ্চিত্রায়নে কাজ করতে গিয়ে সূর্যদিগল বাড়ির মতোই যে ব্যাপারটি ঘটেছে যে নগর কেন্দ্রিক কিছুটা কাজ ছিল আর গ্রামেও প্রচুর কাজ ছিল, তো এটা খুব মজা লাগে একটা চিত্রগ্রাহক হিসাবে। কিন্তু ঘৃণা বা দুঃখ আসার কারণটাই যে সেই কাজল আরিফিন আজকে বাংলাদেশে নেই। এই ছবিটা করার পর বীতশ্রদ্ধ হয়ে উনি
যুক্তরাষ্ট্রে চলে গেছেন, কিছুটা স্বেচ্ছা নির্বাসন আমার মতোই। তো সুরুজ মিয়ার অসাধারণ প্রিন্ট, যেটা আমি নিজ চোখে দেখেছি সেন্সর বোর্ডে, সেটাই বলাকা সিনেমা হলে গেছে, যেহেতু ওই এলাকায় হয়তো বিশ্ববিদ্যালয় ইত্যাদি ইত্যাদির ব্যাপার ছিল। এবং আমি যখন প্রজেকশন হচ্ছিল আমি ভড়কে গেছি যে এত বাজে প্রজেকশন, আউট অফ ফোকাস টাইপের, তারপর ঘোলাটে টাইপের এবং সাউন্ডের ডিস্টরশন টাইপের। I would say it was a sabotage. Sabotage by whom? I don't know. একটা দেশে কোনো শিল্প সেই দেশের জনগণ, সরকার আর প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়া কোনো দিনই সম্ভব নয়। সৎ শিল্প বা সুকুমার শিল্প বিকশিত হতে পারে না। তুমি জ্ঞান ছেড়ে যাও কা, এনে থেকে নিচু বলবো আমার মারবা। সরি সরি না সরি। রবিয়ালাক প্লাস্টিক, রবিয়ালাক এনামেল, রবিয়ালাক এসপিডি নিয়ে বাজারের গিফট হুল্লোড়, হরেক রকমের আকর্ষণীয় পুরস্কার, বিভিন্ন পরিমাণের রং কিনলেই ফ্রি। বসার ঘরটা না গোলাপি হবে, আর ছোট্ট সবুজ একটা স্টাডি, ডাইনিং স্পেসটা বিস্কিট রঙের। তুমি না শোয়ার ঘরটা নীল হোক আকাশের মতো। রবিয়ালাক অ্যাক্রিলিক প্লাস্টিক এমালশন, মনের মাধুরী মেশানো রং। রবিয়ালাক প্লাস্টিক, রবিয়ালাক এনামেল, রবিয়ালাক এসপিডি নিয়ে বাজারের গিফট হুল্লোড়, হরেক রকমের আকর্ষণীয় পুরস্কার, বিভিন্ন পরিমাণের রং কিনলেই ফ্রি। solid cement coating from Berger. রবিয়ালাক প্লাস্টিক, রবিয়ালাক এনামেল, রবিয়ালাক এসপিডি নিয়ে বাজারের গিফট হুল্লোড়, হরেক রকমের আকর্ষণীয় পুরস্কার, বিভিন্ন পরিমাণের রং কিনলেই ফ্রি। রঙের ভুবনে আজকের বিষয় নতুন রবিওল্যাক সুপার গ্লস সিনথেটিক এনামেল। এতে এবার যোগ হয়েছে কার্যকর ফটো ডিআর ফর্মুলা, যার বিশেষ কোটিং কাঠ, লোহা, বেতকে দেয় সুরক্ষা আর বাড়তি উজ্জ্বলতা, ফলে আরো গ্লস, আরো স্থায়িত্ব। নতুন রবিয়ালাক সিনথেটিক এনামেল, চির নতুন, চিরতরুণ। 1984 সাল আনোয়ার হোসেন আরো কাজ করলেন তানভীর মোকাম্মেলের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হুলিয়া নিয়ে। হুলিয়া নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মিত। হুলিয়ার চলচ্চিত্রায়ন একটি কবিতার চলচ্চিত্রায়ন। এই দৃষ্টিকোণ থেকে চলচ্চিত্র গ্রহণ ক্ষেত্রে আপনি কি ভিন্ন কোনো কিছু উপলব্ধি করেছেন? হ্যাঁ, করেছি। হুলিয়া যদিও কবিতা এবং চলচ্চিত্রায়ন কাব্যিক আকারে হওয়ার কথা ছিল, কিন্তু বিষয়বস্তুটা আদৌ কাব্যিক নয়। বিষয়বস্তুটা মানুষ, সংগ্রাম, সমাজতন্ত্র এসব নিয়ে। তখন জীবনের অনেক নতুন ব্যাপারে, এই ছোটকালে চড়ুই ভাতি খেলার মতো যে আনন্দ, এবং তার মধ্যে জীবনের অনেক কিছু শেখা এবং ভবিষ্যতের কনভিকশনগুলো আসা, সেই ব্যাপারটা কিন্তু হুলিয়াতে ঘটেছিল। আমিও আসবো। চলেন। 1985 সাল মুক্তি পায় শেখ নিয়ামত আলী পরিচালিত দহন। দহনের চিত্রগ্রহণ আনোয়ার হোসেনকে সমালোচকদের কাছে আগের সবকটা ছবির মতোই প্রশংসিত করে, আলোচিত করে এবং সুনাম অর্জন করে আনোয়ার হোসেন। দহনের কোন ব্যাপারটি আপনাকে আকৃষ্ট করেছিল বেশি? এটা চিত্রনাট্য আবার মোটামুটি একই টিম ছিল, ডলি ছিল সূর্য দিগল বাড়িতেও, দহনেও, কিন্তু রওশন জামিল ছিলেন সূর্য দিগল বাড়িতে এবং দহনেও, কিন্তু এদেরকে নতুন অবয়বে, নতুন পরিবেশে পেয়েছি। সেই সূর্য দিগল গ্রাম আর আজকে এই শহরের একটা ছোট্ট বাড়ি, কিন্তু আমি তো আবার একই ক্যামেরাম্যান, কাজে তাদেরকে অন্য চোখে দেখেছি, অন্য ক্যামেরায় দেখেছি, অন্য পরিবেশে। তো এই যে একই মানুষের মধ্যে ভিন্ন অনুভূতি সঞ্চারিত হওয়ার যে ব্যাপারটা, এটা আমাকে অনুপ্রাণিত করেছিল। এই ছবিগুলো যে মজাটা সাংবাদিকরা ধরতে পারেননি, দর্শকের কাছে সবসময় তো প্রত্যাশা করা যায় না, কিন্তু আমরা কিছু লোক তো প্রত্যাশা করি যে এটার ঊর্ধ্বে থাকবো। তো এই আর কি, আশায় বুক বেঁধে থাকা এটুকুই। 1994 সাল আনোয়ার হোসেন কাজ করলেন মসজিদুল ইসলামের জন্য চাকা ছবিতে। চাকা সেলিম আল দিনের মঞ্চ নাটকের চলচ্চিত্রায়ন।
চাকার কাজ করার অভিজ্ঞতা আমরা জানবো। অনেকটা জীবন চাকার মতো এবড়ো থেবড়ো। এটা আমার জীবনের বোধ হয় সবচেয়ে কঠিন প্রজেক্ট। অর্থাৎ এত কম টাকায় এত দূরে নাটোরের মতো একটা জায়গায় গিয়ে ধুলা বালি এবং ভাঙা ক্যামেরা, একটা ভালো ক্যামেরা 16mm ক্যামেরা বাংলাদেশে নাই, একটা ভালো লেন্স নাই। এটা এত আদিম একটা ব্যাপার, এভাবে যে ছবিটা যে কিভাবে হলো সেটাই আমার আশ্চর্য লাগছে, এবং এটা অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে। তো সেই জায়গায় আমরা যদি টেকনিক্যাল সাইডটা ক্যামেরা এবং আনুষঙ্গিক যন্ত্রপাতিতে একটু ডিসিপ্লিন পেতাম, এটা সরকার যদি আমাদেরকে ঠিক মতো প্রোভাইড করতেন, যন্ত্রপাতি ঠিক মতো আসে এই ইন্ডাস্ট্রিটার দিকে তাকিয়ে, সেটাই সুমঙ্গল হবে। তখন আমাদের সূর্য দিগল বাড়ি আরেকটা বানালে সেটা আরেকটু সত্যি আরেকটু রিয়েলিস্টিক হবে, চাকা আরেকটা বানালেও একই ব্যাপারটি ঘটবে, এবং এটার প্রয়োজনীয়তা আছে। হয় সেভাবে করা উচিত, নাহলে পুরো বাদ দেওয়া উচিত। এই মাঝামাঝি একটা ধনী মাছ না ছুঁই পানি করে মানুষকে ঠকিয়ে, জাতিকে ঠকিয়ে শিল্প হয় না। 1995 সাল মুক্তি পেল শেখ নিয়ামত আলী পরিচালিত অন্য জীবন। এই ছবিতেও শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে পুরস্কৃত হলেন আনোয়ার হোসেন। আনোয়ার ভাই, প্রশ্নটি অন্য জায়গায়। শেখ নিয়ামত আলীর সাথে 3টি ছবিতে কাজ করলেন। শেখ নিয়ামত আলী চলচ্চিত্রকার হিসেবে আপনার কাছে কেমন মনে হয়েছে? ভালো মনে হয়েছে, এবং একটা আত্মিক সম্পর্ক আছে বলেই পরপর 3টে ছবিতে কাজ হলো দীর্ঘদিন ধরে। এই আর্থিক সূত্রটা না থাকলে কোনো শিল্প হয় না। পুরস্কারের কথা যেটা বললেন যে এটাতে আমি চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, এটা কিন্তু সত্যি নয়। পুরস্কারটি এখন আমার হাতে আসেনি। প্রতিবারই দেখা যায় যে 3 বছর 4 বছরের পুরস্কার একটা দায়সারা ভাবে দেওয়া হয় আমাদেরকে, এবং এটাতে আমার প্রচন্ড আপত্তি আছে। আহি কাকা, উদার হয়ে থাকা এই ভাতের লাইগা হারুন গলায় ধরি দিছে। 1996 সাল মুক্তি পায় তানভীর মোকাম্মেলের মুক্ত দৈর্ঘ্য চলচ্চিত্র নদীর নাম মধুমতি। মুক্তিযুদ্ধ ভিত্তিক এই ছবিটির চলচ্চিত্র গ্রহণে ছিলেন আনোয়ার হোসেন। এই ছবির চলচ্চিত্র গ্রহণকালের অভিজ্ঞতা সম্পর্কে আমাদের কিছু বলুন। অভিজ্ঞতাটা আবার ওই ভালোবাসার, দেশপ্রেম এবং বেদনা মিশ্রিত। এই চলচ্চিত্রটা তৈরি করতে গিয়ে দেখলাম এটা মুক্তিযুদ্ধ করার চেয়ে বেশি কঠিন। অর্থাৎ 3 মাসে কোনো মাসে একটু পয়সা জোগাড় হয়, 1 রোল 100 ফিট কেনা হয় কোত্থেকে, ফুটপাত থেকে এরকম, বা কোত্থেকে জোগাড় হয়, ওটা কি একটা প্রসেস হয়, কি ভাঙা ক্যামেরায় কাজ হয়, 5 বছর ধরে এই যন্ত্রণা। এবং মুক্তিযুদ্ধের জন্য এত প্রাণ গেল, এত কিছু গেল, সেই মুক্তিযুদ্ধ নিয়ে একটা চলচ্চিত্র তৈরি করতে গিয়ে যদি এরকম যন্ত্রণা হয়, তো এর চেয়ে দুঃখের ব্যাপারটা থাকতে পারে না। এবং এই চাকা এবং এই মুক্তিযুদ্ধের নদীর নাম মধুমতি, এই জাতীয় চলচ্চিত্র এখনো বাংলাদেশে রিলিজ হচ্ছে না। এখন এগুলা ভাবার ব্যাপারে এসছে। যদি চান মুক্তিযুদ্ধকে সত্যিকারের শিল্প পর্যায়ে তুলে ধরতে, তাহলে ওইটার সাথে চলচ্চিত্র যদি হয়, ওটার সাথে অনেক টেকনিক্যাল ব্যাপার জড়িত। এগুলো খুব খুব গভীরভাবে ভেবে দেখার ব্যাপার আছে। যেমন আমরা ধরে নিলাম রবীন্দ্রনাথের কবিতা, অথবা আমাদের বরেণ্য কবি শামসুর রহমানের কবিতা বা আল মাহমুদের কবিতা, কেউ যদি নিজ প্রিন্টে লেখে, উনি বল পয়েন্ট দিয়ে লেখেন, এবং ওই কাগজটি যদি আমাদের হাতে আসে, তবুও আমাদের অন্তর থাকলে সে মজাটি পাবো। কিন্তু মুশকিল হলো যে চলচ্চিত্র ওভাবে সম্ভব নয়। চলচ্চিত্র করতে গেলে ওটার সাথে ন্যূনতম, মানে ভালো না হোক, ন্যূনতম যে ডিসিপ্লিন বা যন্ত্রপাতি বা এসবের যে প্রয়োজনীয়তা আছে সেটা ছাড়া সম্ভব নয়। কোকিল না? তাই তো দাদি কতেন, জ্যৈষ্ঠী মাসে যদি কোকিল ডাকে কেউ মারা যায়। (1999 সাল মুক্তি পেল তানভীর মোকাম্মেলের পরিচালনায় চিত্রা নদীর পারে। 47-এর দেশভাগের বিষয় নিয়ে এই ছবিটি নির্মিত হয়েছে। ছবিটির চিত্রগ্রহণে ছিলেন আনোয়ার হোসেন। বরাবরের মতো এই ছবিতেও চিত্রগ্রহণের কাজের জন্য তিনি প্রশংসিত হন। আপনি তানভীর মোকাম্মেলের সাথে, ভিন্ন ধারার চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের সাথে 3টি ছবিতে কাজ করেছেন। তানভীর মোকাম্মেল সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। অনেকটা নদীর প্রবাহের মতো আমাদের দেশে এত আঁকা বাঁকা নদী। তো গত 10-15 বছরে তানভীরের সাথে যে কটা কাজ হলো, হুলিয়া, নদীর নাম মধুমতি এবং চিত্রা নদীর পারে, সেই আঁকে বাঁকে বিভিন্ন যন্ত্রণা সত্ত্বেও মানে তরি ডুবে ডুবে অবস্থা আমাদের চলচ্চিত্রের
পরিমণ্ডলে, কিন্তু তারপরেও প্রকৃতির যে কথাটা বললাম সেভাবে উতরে এসেছি আমরা। তো তানভীরের এই চলচ্চিত্রে আমি একটা পরিপূর্ণতা পেয়েছি, যে এভলিউশন অফ এ ডিরেক্টর। খুব প্রাথমিক পর্যায়ে ওই চড়ুইভাতি যেটা বলেছিলাম, চড়ুইভাতি থেকে নিয়ে পরিপূর্ণতায় আসার। কিন্তু এখানে আমার একটা কথা আছে, এখানে কথা আছে যে আজকে এই চিত্রা নদীর পারেও কিন্তু এখনো আমরা সত্যিকারের সিনেমা হলে দেখছি না। ও কোথায় এখন? ইউনিভার্সিটিতে। চিঠি লেখে তোকে? কি লিখে রে? লিখে দেখাবি আমাকে? আমি কিছু সঙ্গে নিয়ে ঘুরছি। 2000 সাল, আনোয়ার হোসেনকে আমরা আবার পাই মুর্শিদুল ইসলামের বৃষ্টি ছবিতে। আলাউদ্দিন আর আলাউদ্দিনের গল্প নিয়ে তৈরি বৃষ্টি ছবিটি আপনি শেষ করতে পারেননি, কারণ কি? কারণটা কিছুটা আমার প্রবাসের নির্বাসিত জীবন এবং কিছুটা হরতাল বা অন্যান্য এই জাতীয় জটিলতার জন্য প্রায়ই শিল্পের কাজ এগোতে অসুবিধা হয়, মানে অন্যান্য সব ক্ষেত্রে নিশ্চয়ই অসুবিধা হয়। কাজেই আমরা চলচ্চিত্রায়নে প্রায় পরিকল্পনা করি যে এই সময়ের মধ্যে কাজটা হবে, সেটা হয়ে ওঠে না এবং এতে খুব অসুবিধা হয়। ওটাও একটা কারণ ছিল। পুনায় অধ্যয়নকালে তিনি কাজ করেন সমাধি নামক একটি ডকুমেন্টারিতে। এর পরবর্তী পর্যায়ে তিনি কাজ করেন আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে ডকুমেন্টারিতে জনসংখ্যা বিষয়ক, এবং এরপরে তিনি কাজ করেন তানভীর মোকাম্মেলের তিনটি ডকুমেন্টারিতে। একটি লালনকে নিয়ে অচিন পাখি, অন্যটি স্বপ্নার স্কুল এবং ডেনমার্কের স্কুল। উনি আরো কাজ করেন রুহুল আমিনের মুভিওয়ালা নামক ডকুমেন্টারিতে। বর্তমানে উনি কাজ করছেন ইটিভি এবং ফরাসি সংস্থার যৌথ উদ্যোগে বাউলদের নিয়ে একটি ডকুমেন্টারিতে। প্রচুর প্রামাণ্য চিত্রে আপনি কাজ করেছেন। প্রামাণ্য চিত্রের প্রতি আপনার আলাদা কোনো দুর্বলতা আছে কি? আছে, আমি প্রচুর কাজ করিনি, তবে বাছা কয়েকটা প্রামাণ্য চিত্রে কাজ করতে গিয়ে যে মজাটা পেয়েছি সেটা হলো যে এটা ইজ ক্লোজার টু রিয়ালিটি, অর্থাৎ ডকুমেন্টেশন যেহেতু, তো এটা সরাসরি কথা বলে, এটা আমাদের স্ক্রিপ্টেড বা চিত্রনাট্য করা একটা গল্প বলা নয়, এর একটা আলাদা মজা আছে। রবিয়ালাক প্লাস্টিক, রবিয়ালাক এনামেল, রবিয়ালাক এসপিডি নিয়ে বাজারের গিফট হুল্লোড়, হরেক রকমের আকর্ষণীয় পুরস্কার, বিভিন্ন পরিমাণের রং কিনলেই ফ্রি। বসার ঘরটা না গোলাপি হবে, আর ছোট্ট সবুজ একটা স্টাডি, ডাইনিং স্পেসটা বিস্কিট রঙের। তুমি না, শোয়ার ঘরটা নীল হোক আকাশের মতো। রবিওলাক অ্যাক্রিলিক প্লাস্টিক এমালশন, মনের মাধুরী মেশানো রং। রবিয়ালাক প্লাস্টিক, রবিয়ালাক এনামেল, রবিয়ালাক এসপিডি নিয়ে বাজারের গিফট হুল্লোড়, হরেক রকমের আকর্ষণীয় পুরস্কার, বিভিন্ন পরিমাণের রং কিনলেই ফ্রি। Duracell solid cement coating from Berger. রবিয়ালাক প্লাস্টিক, রবিয়ালাক এনামেল, রবিয়ালাক এসপিডি নিয়ে বাজারের গিফট হুল্লোড়, হরেক রকমের আকর্ষণীয় পুরস্কার, বিভিন্ন পরিমাণের রং কিনলেই ফ্রি। আজকে এসো সবাই মিলে রাঙাই দুনিয়াটা, কাটলো হবে ঘরে বাইরে রঙের ঘন ঘটা, জুড়ি মেলা ভার এর ফটো ডিআর ফর্মুলার, রঙে রঙে চমৎকার। নতুন রবিওলাক সুপার গ্লো সিনথেটিক এনামেল, চির নতুন চিরতরুণ। আমরা লক্ষ্য করছি ইদানিংকালে বেশিরভাগ সময় আপনি বিদেশে থাকছেন, বাংলাদেশে আপনার থাকা খুব কম হচ্ছে। আরেকটা জিনিস লক্ষ্য করছি, বাংলাদেশে যখন আসছেন কোনো না কোনো বিদেশি দলের সঙ্গে আসছেন বাংলাদেশের জন্য কাজ করার ক্ষেত্রে, এবং ওইসব বিদেশি যারা বাংলাদেশ নিয়ে কাজ করছেন তাদের সম্পর্কেও আপনার মতামত আমরা জানতে চাইছি। না, আমি কিন্তু প্রায় অনেক বছরেই বাংলাদেশেই বেশি থাকা হয়, আর বিদেশে থাকার কারণ অনেকটা স্বেচ্ছা নির্বাসনের মতো, যেখানে ভালোবাসা বেশি সেখানে বেদনাও বেশি আসে। এখন আমার দেশের প্রতি ভালোবাসা আছে, আমার মাধ্যমটির প্রতি ভালোবাসা আছে, তো এই মাধ্যমে বেদনাদায়ক অনেকগুলো পরিস্থিতি স্থিরচিত্রে এবং চলচ্চিত্রে এখন এসে পর্যবসিত হয়। আমি কিছুটা অভিমান করেই হয়তো বাইরে আছি, কিন্তু আমার যে ব্যক্তিগত অনুভূতি যে
পশ্চিমা সমাজের লোকজন হলেই যে কাজ ভালো হবে বা তাদেরটাই বেদবাক্য, এটা আদৌ প্রযোজ্য নয়। বিদেশি কোনো টিম এখানে যদি কাজ করে অন্যান্য চ্যানেলের জন্য নিউজ বা অন্যান্য কাজে তো আসবেই, কিন্তু বেশ কিছু কাজ আছে যেখানে সহজে নিয়ম করা যায় যে এর সাথে বাংলাদেশকে জড়িত থাকতে হবে, অর্থাৎ বাংলাদেশের ইকুইপ অর্থাৎ টিম থাকতে হবে, বাংলাদেশের ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে অথবা ক্যামেরা থাকতে হবে, এডিটিং এ আমাদের বক্তব্য, মানে এটা আমি প্রশাসনিক বা ব্যুরোক্র্যাটিক জটিলতায় বলছি না, টেকনিক্যাল এবং এস্থেটিক অর্থে বলছি। এই মুহূর্তে কি নিয়ে ব্যস্ত আছেন বলা একটু মুশকিল, কারণ অসীম কালের মধ্যে মুহূর্ত কিছুই না। তবু আমি আজকে 2000 সালে বাংলাদেশে এই মুহূর্তে যেটা বললেন, আমার একটা চলচ্চিত্রে আমি কাজে এসেছিলাম, তানভীর মোকাম্মেলের অচিন পাখির মতো ফরাসিদের জন্য একটা বাউলদের উপর একটা ডকুমেন্টারিতে সহযোগিতা করার জন্য এসেছিলাম, এবং আমার দায়িত্ব যে এই আরেকটা ভালো চলচ্চিত্র হলে ওতে আবার আসিব ফিরে জাতীয় ব্যাপার ঘটার। তবে চলচ্চিত্রের সাইডটা হয়তো হবে আবার, কারণ তানভীর মোকাম্মেল সম্প্রতি বলছিল যে তার বহু দিনের ইচ্ছে এবং আমারও ইচ্ছে যে লাল সালুটা করার, এবং এটা এই শীতে হলে আবার আসিব ফিরে। স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে আপনাকে, আমাদের যা সহযোগীরা এই চিত্রায়নে সহযোগিতা করছেন, দর্শকবৃন্দকে, আমার ছবি অনুষ্ঠান, আমি বলবো আমাদের ছবির অনুষ্ঠানের জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। 1979 সাল থেকে 2000, সূর্য দিঘল বাড়ি থেকে বৃষ্টি, 22 বছরে অনেকগুলো পূর্ণদৈর্ঘ্য, মুক্তদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য এবং প্রামাণ্যচিত্র। আমরা আশা করব অতীতের মতো আগামীতেও আনোয়ার হোসেন তার মেধা দিয়ে, তার মননশীলতা দিয়ে আমাদের চলচ্চিত্রকে বহির্বিশ্বে খ্যাতি অর্জনে, সুনাম অর্জনে, সম্মান অর্জনে সহায়তা করবে, এবং আনোয়ার হোসেনের মতো সেই সব প্রতিভা যারা বিদেশে অবস্থান করছেন তারা দেশে ফিরে আসবেন, আমাদের চলচ্চিত্রে বইবে সুবাতাস। প্রথমার কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। কে প্রথমার কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো, জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো। দুনিয়াতে একই সাথে কদিন বলো কে রবে, হার জিত চিরদিন